হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। সামনেই তোমাদের মাদ্রাসা কমিশন সার্ভিসের পরীক্ষা 3 মার্চ। ওকে, তো এই জন্য আমরা যে এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম, বেস্ট এমসিকিউ সিরিজ, তার 6টি পর্ব অর্থাৎ 6টি ভিডিও আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা দেখো নাই তারা দেখে নিও, ঠিক আছে। আর ইউরোপের ইতিহাস সম্পর্কে আমি এর আগের দিন একটা ভিডিও দিয়েছি, আজ একটা দিচ্ছি। তো আগের ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, ঠিক আছে। তো আজকে তার পরের কোশ্চেন্সগুলো আলোচনা হবে। আর এখানে ইউনিট 7, 8, 9 মানে মিক্সড রয়েছে ইউরোপের ইতিহাস কোশ্চেন্স। ওকে, আর তোমরা চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। মাদ্রাসা সার্ভিস কমিশনের 9, 10 অ্যান্ড 11, 12-এর ইতিহাসের উপর গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে, এই চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে। তো দেখো আজকের প্রথম কোশ্চেন্স। ফ্রেন্ড অফ ম্যানকাইন্ড গ্রন্থটির রচয়িতা কে? ফ্রেন্ড অফ ম্যানকাইন্ড অপশন এতে বলছে মিরাবো, অপশন বিতে বলছে কুইসনে, অপশন সিতে বলছে দিদেরো, অপশন ডিতে বলছে ভলতেয়ার। তো দেখো, ফ্রেন্ড অফ ম্যানকাইন্ড এই বইটি লিখেছেন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, মিরাবো। ওকে, অপশন এ রাইট। নেক্সট কোশ্চেন দেখো, শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? অপশন 1-এ বলছে টয়েনবি, অপশন 2-তে বলছে লুইস অগাস্তে ব্লাঙ্কি, অপশন সিতে রয়েছে আর্করাইট, অপশন ডিতে রয়েছে নেপোলিয়ন। তো শিল্প বিপ্লব এ সম্পর্কে একটু ছোট্ট ইনফরমেশন তোমরা মনে রাখো যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে, ঠিক আছে। বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম শিল্প বিপ্লবের সূচনা হয় অষ্টাদশ শতকে ইংল্যান্ডে। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফরাসি দার্শনিক অগাস্তে ব্লাঙ্কি 1837 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 1837 খ্রিস্টাব্দে ফরাসি দার্শনিক অগাস্তে ব্লাঙ্কি সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। তারপর বিশিষ্ট ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন, ঠিক আছে। আর এখানে মনে রাখো যে ঐতিহাসিকের যে মতামতগুলো এগুলো একটু দেখো, যে ঐতিহাসিক ফিশার মনে করেন যে দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রপাতির দ্বারা শিল্প সামগ্রীর উৎপাদন এবং এর ফলস্বরূপ উৎপাদন বৃদ্ধিকে শিল্প বিপ্লব বলা হয়, ঠিক আছে। শিল্প বিপ্লব শুরু হওয়ার কতগুলো কারণ ছিল, অর্থাৎ বিভিন্ন পণ্ডিতেরা যে বিভিন্ন কারণের উল্লেখ করেছেন, যেমন অনুকূল পরিবেশ, বৈজ্ঞানিক আবিষ্কার, তারপর বিভিন্ন কারণ রয়েছে, ঠিক আছে। তো সেগুলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লুইস অগাস্তে ব্লাঙ্কি, লুইস অগাস্তে ব্লাঙ্কি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বৈজ্ঞানিক আবিষ্কার। এই যে বললাম একটু আগেই, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের যে শুরু তা হয় বস্ত্রশিল্পেই প্রথম যন্ত্রভিত্তিক উৎপাদন শুরু হয়, ঠিক আছে। যেমন জনকে আবিষ্কার করেন উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল নামে কাপড় বোনার এক উন্নত মানের যন্ত্র, ঠিক আছে। তারপর আর্করাইট আবিষ্কার করেন জলশক্তি চালিত কাপড় বোনার যন্ত্র ওয়াটার ফ্রেম। কার্টরাইট আবিষ্কার করেন মিউল। ওকে, জেমস ওয়াট আবিষ্কার করেন বাষ্পীয় ইঞ্জিন, ঠিক আছে। খনিগর্ভে নিরাপদে কাজ করার জন্য হামফ্রি ডেভি আবিষ্কার করেন সেফটি ল্যাম্প, ঠিক আছে। এগুলো তোমরা মনে রাখবে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে স্পিনিং জেনি আবিষ্কার করেন কে? অপশন এতে বলছে জনকে, অপশন বিতে বলছে হারগ্রিভস, অপশন সিতে বলছে
আর্করাইট, অপশন ডিতে রয়েছে জেমস ওয়াট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হারগ্রিভস। হারগ্রিভস স্পিনিং জেনি আবিষ্কার করেন। এটি হচ্ছে একটি সুতো কাটার উন্নত যন্ত্র। ওকে, চলো নেক্সট কোশ্চেনে। টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর দাও। অপশন এতে রয়েছে 1807, অপশন বিতে রয়েছে 1808, অপশন সিতে রয়েছে 1809, অপশন ডিতে রয়েছে 1806। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1807 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, আমি বিপ্লব, আই এম দ্য রিভলিউশন, এ কথা কে বলেছেন? অপশন এতে রয়েছে ষোড়শ লুই, অপশন বি নেপোলিয়ন, অপশন সি রুশো, অপশন ডিতে রয়েছে পঞ্চদশ লুই। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি নেপোলিয়ন। নেক্সট কোশ্চেন দেখো, নেপোলিয়ন জন্মগ্রহণ করেন কোথায়? নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন? অপশন এতে রয়েছে হেলেনা দ্বীপ, অপশন বিতে রয়েছে এলবা দ্বীপ, অপশন সিতে রয়েছে তুলো দ্বীপ, অপশন ডিতে রয়েছে কর্সিকা দ্বীপ। এখানে একটু আলোচনা তোমরা শুনে রাখো যে রোবোস্পিয়ারের মৃত্যুর পর সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে, ঠিক আছে। আর ফ্রান্সে এক নতুন শাসনতন্ত্র প্রবর্তন করে জাতীয় সভা, ঠিক আছে, তার নাম ডাইরেক্টরি, ঠিক আছে। আর এখানে নতুন নেতৃবৃন্দ সমস্যা সমাধানের জন্য উপযুক্ত ছিলেন না, ঠিক আছে। এই মুহূর্তে জাতীয় জীবনের এই অবস্থায় ফ্রান্সের রাজনৈতিক রঙ্গমঞ্চে নেপোলিয়ন বোনাপার্টের আবির্ভাব হয়। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফরাসি বিপ্লবের অন্যতম শ্রেষ্ঠ সন্তান এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রণনিপুণ সেনানায়ক, ঠিক আছে। তার জন্ম হয় 1769 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ইতালির অন্তর্গত ভূমধ্য সাগরের কর্সিকা দ্বীপের অ্যাজাক্সিও নামক স্থানে, ঠিক আছে। তার জন্ম কোথায় হয়? তাহলে কর্সিকা দ্বীপে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, টেনিস কোর্টের শপথ নেওয়া হয়েছিল কবে? 1789 খ্রিস্টাব্দের 20 জুন, 1789 খ্রিস্টাব্দের 20 মে, 1789 খ্রিস্টাব্দের 5ই জুন, নাকি 1789 খ্রিস্টাব্দের 10ই জুন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই 1789 খ্রিস্টাব্দের 20 জুন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। টেনিস কোর্টের শপথ আগের ভিডিওয়ে যদিও বলেছিলাম, তো আজ বলে দিচ্ছি যে প্রথম সম্প্রদায় ছিল যাজক সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় অভিজাত, আর মধ্যবিত্তরা ছিল তৃতীয় সম্প্রদায়, ঠিক আছে। সবসময় প্রথম দুই সম্প্রদায় যে ছিল তাদের ভোট হতো দুটি, সম্প্রদায় পিছু ভোট হতো তখন, মাথা পিছু নয়, ঠিক আছে। তো 3 সম্প্রদায়ের 3টি ভোট হতো, তার মধ্যে যাজক আর অভিজাত তারা 2টি ভোট, তারা সুবিধাভোগী শ্রেণী যেহেতু ছিল আর তাদের স্বার্থ ছিল অভিন্ন, সুতরাং তারা সব সময় যেদিকে যেভাবেই ভোট হোক না কেন, যে বিষয়ে ভোট হোক না কেন, তারা 2টো ভোট পেত, অর্থাৎ তারা এক স্থানে 2টো সম্প্রদায় ভোট দিত, আর তৃতীয় সম্প্রদায় সবসময় একা পড়ে যেত। তাহলে যেখানে 2টো ভোট পড়েছে সেটাই তো জয়ী হবে, এতদিন এটাই চলে আসতো, ঠিক আছে। তারপর 175 বছর পর আবার ফরাসি জাতীয় সভার অধিবেশন বসে। বলেছিলাম যে সিংহাসনে বসেই ষোড়শ লুই ঘোরতর আর্থিক সংকটের সম্মুখীন হন, এর জন্য তিনি অনেককেই অর্থমন্ত্রী নিযুক্ত করেন, ঠিক আছে। তারপর যখন এই অধিবেশন বসে তখন সমস্ত
যে তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা তারা দাবি করেন যে সব সম্প্রদায়ের সদস্যরা অর্থাৎ যাজক, অভিজাত, মধ্যবিত্ত, সব সম্প্রদায়ের সদস্যরা একটি কক্ষে বসবে এবং মাথা পিছু ভোটের দাবি করে। ঠিক আছে, বাট তাদের দাবি নাকচ হয়ে যায়। রাজা তাদের দাবি নাকচ করেন। তখন তারা নিজেদের সভাকেই জাতীয় সভা বলে ঘোষণা করেন। ঠিক আছে, তো তার 3 দিন পর এই ঘটনা ঘটে 17 জুন 1789 খ্রিস্টাব্দে। তার 3 দিন পর অর্থাৎ 21 জুন তারা তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা তাদের জন্য নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন যে তা তালাবদ্ধ। ঠিক আছে, তখন তারা ক্ষুব্ধ হয়ে একটি টেনিস খেলার মাঠে সমবেত হয়ে শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচিত হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এই ঘটনাই টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। ঠিক আছে, অবশেষে 27 জুন ভীত ও হতাশাগ্রস্ত রাজা 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশন এবং মাথা পিছু ভোটের দাবি করেন। ওকে, এই হলো ঘটনা। তো তোমরা এটি অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চেন, যে নেক্সট কোশ্চেন দেখো, যে কার মতে ম্যাথসিনি ছিলেন ইতালির পুনর্জাগরণের আধ্যাত্মিক শক্তি, নব্য ইতালির প্রত্যাদিষ্ট পুরুষ? তো সঠিক উত্তর দাও তোমরা। এই কোশ্চেনটি যেখান থেকে নেওয়া হচ্ছে সেটি হচ্ছে ইতালির ঐক্য আন্দোলন। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নিও, পড়ে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। অপশন এ তে বলছে সিটি হ্যাজেন, অপশন বি তে রয়েছে ক্যাপনি, অপশন সি তে রয়েছে ঐতিহাসিক ফিশার, অপশন ডি তে রয়েছে ঐতিহাসিক ডেভিড টমসন। তো দেখো, জোসেফ ম্যাথসিনি ও ইয়ং ইতালি আন্দোলন। কার্বোনারি আন্দোলনের ব্যর্থতার পর ইতালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন জোসেফ ম্যাথসিনি ও তার ইয়ং ইতালি বা নব্য ইতালি দল। ঠিক আছে, আর এই যে ম্যাথসিনি ছিলেন তিনি ছিলেন একজন বাগ্মী, সুলেখক, চিন্তাবিদ, বিপ্লবী, সংগঠক। ঠিক আছে, আর ইয়ং ইতালি বা নব্য ইতালি নামে একটি সংগঠন গড়ে তোলেন 1832 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর তিনি তার উদ্দেশ্য ও আদর্শ সম্পর্কে সচেতন করে দিয়ে বলেন, যুব সম্প্রদায়কে বলেন যে যদি 2 কোটি ইতালীয় ঐক্যবদ্ধভাবে ও একনিষ্ঠ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অস্ট্রিয়ার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে জয়লাভ অবশ্যম্ভাবী। ঠিক আছে, আর এখানে যে ম্যাথসিনি ছিলেন ইতালির পুনর্জাগরণের আধ্যাত্মিক শক্তি, নব্য ইতালির প্রত্যাদিষ্ট পুরুষ, এই বক্তব্য রাখেন বা এ কথা বলেছেন ঐতিহাসিক সিটি হ্যাজেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিটি হ্যাজেন। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জার কে ছিলেন? রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জার কে ছিলেন? অপশন এ তে রয়েছে দ্বিতীয় নিকোলাস, অপশন বি তে রয়েছে প্রথম আলেকজান্ডার, অপশন সি তে রয়েছে ট্রটস্কি, আর অপশন ডি তে রয়েছে লেনিন। তো সঠিক উত্তর দেবার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্বিতীয় নিকোলাস। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, ইজ দ্য রাইট আনসার। এখানে একটু মনে রাখো যে ইনফরমেশন একটু এক্সট্রা, যে 1917 খ্রিস্টাব্দে তো বলশেভিক বা রুশ বিপ্লব ঘটে। ঠিক আছে, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব বিশ্ব ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। ঠিক আছে,
এর পটভূমি হিসেবে বলা যায় যে ঐতিহাসিক লিপসন বলেন যে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের কারণ রুশ ইতিহাসের মধ্যেই নিহিত ছিল। ঠিক আছে, যেমন এর কারণগুলো হিসেবে বলা যায় পচনশীল জারতন্ত্র, ঠিক আছে, তারপর শ্রমিকদের অবস্থা, দুর্বল অর্থনীতি, রুশীকরণ নীতি, কৃষকদের অবস্থা, সামাজিক অধঃপতন, দার্শনিক ও সাহিত্যিকদের প্রভাব প্রত্যক্ষ কারণ, ঠিক আছে, বলশেবিকদের ভূমিকা, বিভিন্ন কারণের জন্য এই বিপ্লব ঘটে। ঠিক আছে, আর এখানে রাশিয়া যখন এই বিপ্লবের সময় অর্থাৎ বিপ্লব দেখা যায় তখন সেখানে রোমানব বংশীয় জারদের নিরঙ্কুশ স্বৈরতন্ত্র চলছিল, আর তারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী জার ও তাদের অনুগ্রহ পুষ্ট অভিজাতরাই ছিলেন শাসন ব্যবস্থা সর্বেসর্বা। ঠিক আছে, তারপর 1917 খ্রিস্টাব্দের অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্কই ছিল না। ঠিক আছে, আর যার শাসনাধীন রাশিয়ায় যে সমস্ত সাধারণ মানুষ ছিলেন তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। বেত্রাঘাত, জেল, বিনা বিচারে বন্দি ও সাইবেরিয়ায় নির্বাসন ছিল অতি সাধারণ ব্যাপার। আর 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের প্রাক্কালে জারতন্ত্র একেবারেই হীনবল হয়ে পড়ে এবং রাশিয়ার জাতীয় সমস্যাবলী সমাধান করা জারতন্ত্রের পক্ষে আর সম্ভব হচ্ছিল না। তার মধ্যে 1904-05 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধে রাশিয়ার পরাজয় রুশ মর্যাদায় বিরাট আঘাত হানে। ঠিক আছে, আর প্রথম বিশ্বযুদ্ধেও রাশিয়ার শোচনীয় পরাজয় হতে থাকে। এই মুহূর্তে 1917 বিপ্লবের প্রাক্কালে দুর্বলচিত্ত জার দ্বিতীয় নিকোলাস সিংহাসনে আসীন ছিলেন। ঠিক আছে, বিপ্লবের সময় আর কি সিংহাসনে তিনি আসীন ছিলেন। আর এখানে মনে রাখো যে ট্রোটস্কির মতে 1905-এর বিপ্লব ছিল 1917 বিপ্লবের ড্রেস রিহার্সাল বা মহড়া। ঠিক আছে, বিভিন্ন কারণে দেখা যায়। তো সেই রাশিয়ান বিপ্লব সম্পর্কে কোশ্চেন্স, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, রাশিয়াতে নতুন অর্থনৈতিক নীতির প্রবর্তক কে ছিলেন? অপশন 1-এ বলছে স্টোলিপিন, অপশন বি-তে বলছে ট্রোটস্কি, অপশন সি-তে বলছে লেনিন, আর অপশন ডি-তে বলছে দ্বিতীয় নিকোলাস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লেনিন। ঠিক আছে, 1921 খ্রিস্টাব্দে লেনিন এক নতুন অর্থনৈতিক নীতি গ্রহণ করেন। ওকে, নিউ ইকোনমিক পলিসি, এনইপি বা নতুন অর্থনৈতিক নীতি, তোমরা এটি অবশ্যই মনে রাখবে। এই সম্পর্কে লিপসন বলেন, ঐতিহাসিক লিপসন বলেন যে উৎপাদনের ভয়াবহ অবনতি, কৃষক অভ্যুত্থান ও নৌবিদ্রোহ লেনিনকে তার নতুন অর্থনীতি গ্রহণে বাধ্য করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, লেনিন। নেক্সট কোশ্চেন দেখো, এল দুচে নামে কে পরিচিত ছিলেন? এল দুচে নামে কে পরিচিত ছিলেন? অপশনগুলো দেখো, এ মুসোলিনি, বি হিটলার, সি দ্বিতীয় উইলিয়াম, ডি রুজভেল্ট। তো এখানে মুসোলিনি সম্পর্কে একটু শুনে রাখো। ইতালিতে ফ্যাসিবাদের উত্থান, এই উত্থানে মুসোলিনির গুরুত্বপূর্ণ যথেষ্ট ভূমিকা রয়েছে। ঠিক আছে, দেখো যে ইতালির জাতীয় জীবনের সংকটময় পরিস্থিতিতে বেনিটো মুসোলিনি নামে এক নেতার আবির্ভাব হয়। 1883 খ্রিস্টাব্দের 29শে জুলাই উত্তর ইতালির এক দরিদ্র কর্মকারের গৃহে মুসোলিনির জন্ম হয়। ঠিক আছে, আর 1908 খ্রিস্টাব্দে যে তারপর তিনি শিক্ষকতা চাকরি গ্রহণ করেন 18 বছর বয়সে। ঠিক আছে, সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা এবং শ্রমিক ধর্মঘটে প্ররোচনা দানের জন্য তিনি সুইজারল্যান্ড থেকে বহিষ্কৃত হন, আর দেশে ফিরে তিনি পুরোপুরি সমাজতান্ত্রিক কাজকর্মে যুক্ত হয়ে যান। ওকে, 1908 খ্রিস্টাব্দে সরকার তাকে বিপজ্জনক বিপ্লবী বলে চিহ্নিত করে কারারুদ্ধ করে।
হ্যাঁ, তিনি শিক্ষকতার চাকরি গ্রহণ করেন 18 বছর বয়সে, আর তার কিছুদিন পরে উচ্চতর শিক্ষার প্রয়োজনে তিনি সুইজারল্যান্ডের লুসান ও জেনেভা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ঠিক আছে। আর তাকে তো কারারুদ্ধ করা হয় 1908 খ্রিস্টাব্দে। কারামুক্তির পর 1912 খ্রিস্টাব্দে সমাজতান্ত্রিক দলের মুখপত্র আভান্তি বা প্রগতি পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন তিনি। কে? মুসোলিনি। এই দায়িত্ব গ্রহণ করে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। ওকে, তো এখানে ইল দুচে নামে পরিচিত ছিলেন মুসোলিনি। ইল দুচে বা একনায়ক উপাধি ধারণ করেছিলেন তিনি। ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন, মুসোলিনি সম্পাদিত পত্রিকার নাম কি? অপশন এতে বলছে আভান্তি, অপশন বিতে বলছে প্রাভদা, অপশন সিতে বলছে ইস্করা, অপশন ডিতে বলছে পিপলস অবজারভার। তো আমি এটি কিন্তু একটু আগেই বললাম, এই 11 নম্বর কোশ্চেনেই তোমরা উত্তর দাও। আমি জানি তোমরা অবশ্যই সঠিক উত্তর পারবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আভান্তি। মুসোলিনি সম্পাদিত পত্রিকার নাম হয়ে যাবে আভান্তি। ঠিক আছে। তো এখানেই ছিল আজকের শেষ কোশ্চেন, এটি ছিল। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আর তোমরা ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমরা এমসিকিউ, খুব গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ পাবে মাদ্রাসা সার্ভিস এক্সামের জন্য, 9, 10, 11, 12 বোথ উভয় ক্লাসের জন্যই। ঠিক আছে। আর তোমরা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওয়। থ্যাংক ইউ সো মাচ।